সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমদ, সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা রইল। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র নবম অধ্যায় সরকারি অর্থ ব্যবস্থা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা লাভ করব। আজকে শিখন ফল অর্থাৎ আজকের ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবো সেই বিষয়গুলো হচ্ছে আয়করের গুরুত্ব, সরকারি ঋণ, সরকারি ঋণের উৎস, সরকারি ঋণের উদ্দেশ্য। আমরা গত ক্লাসে বাংলাদেশ সরকারের আয়ের উৎস এবং পণ্য করের সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনেছি। আমরা জানি বাংলাদেশ সরকার দেশের কার্যাবলী, রাষ্ট্রীয় কার্যাবলী বা অর্থনৈতিক উন্নয়নের জন্য যে ব্যয় করে থাকে সেই ব্যয় এর অর্থগুলি বিভিন্ন সংস্থা থেকে সংগ্রহ করে থাকে। সেই উৎসগুলোকে বলা হয় আয়ের উৎস। সরকার এরকম কর রাজস্ব থেকে এবং কর বহির্ভূত কিছু উৎস থেকে এই আয়ের সংস্থান করে থাকে। কর রাজস্বের মধ্যে আমরা জেনেছি যে সরকার আয়কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি শুল্কের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণে অর্থ সংস্থান করে থাকে। আবার কর বহির্ভূত উৎসের মধ্যে আমরা জানি যে সরকার কর ছাড়াও কর বহির্ভূত কিছু উৎস থেকে আয় করে থাকে বা আয়ের সংস্থান করে থাকে, যেমন বিভিন্ন সুদ, জরিমানা, দণ্ড, বন বিভাগ, ডাক, রেল ইত্যাদি বিভিন্ন সংস্থা থেকে সরকার প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে থাকে। পণ্য করে সুবিধা থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেছি, যে পণ্য কর হচ্ছে আমরা জানি যে একটি পরোক্ষ কর। এই পরোক্ষ করে কতগুলো সুবিধা রয়েছে। সেই সুবিধাগুলো হচ্ছে যে এই কর হচ্ছে খুব জনপ্রিয় একটি কর, কারণ করদাতা বুঝতেই পারে না সে যে কর প্রদান করছে এবং এটি সর্বজনীন, সবাইকে কর প্রদান করতে হয়। এ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না। এটি স্থিতিস্থাপক এবং সরকারের আয় বৃদ্ধির সহায়ক। আজকে আমরা আয়করের গুরুত্ব, সরকারি ঋণ, সরকারি ঋণের উৎস এবং সরকারি ঋণের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানব। আয়করের গুরুত্ব অর্থাৎ আয়কর বলতে আমরা জানি যে সরকার বিভিন্ন ব্যক্তির আয়ের উপর যে করটা ধার্য করে সেটাকে বলা হয় আয়কর। এটি মূলত একটি প্রত্যক্ষ কর। আমরা জানি প্রত্যক্ষ কর হচ্ছে এমন একটি কর যে করের আপাত ভার এবং চূড়ান্ত ভার একই ব্যক্তিকে বহন করতে হয়, অর্থাৎ যার উপর করটি ধার্য করা হয় যে পরিমাণ,
তাকেই সেই করটি বহন করতে হয়। এই ধরনের করকে আয়কর বলা হয়। এই আয়করের যথেষ্ট গুরুত্ব রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ বেশ কিছু ফ্যাসিলিটি বা সুবিধাও রয়েছে। যেমন নিশ্চয়তা, প্রথম যে সুবিধাটি হচ্ছে নিশ্চয়তা, অর্থাৎ আয়করের প্রথম সুবিধাই হচ্ছে এটি নিশ্চিত। একজন করদাতা কি পরিমাণ কর কোথায় কিভাবে প্রদান করতে হবে সে সম্পর্কে সে নিশ্চিত, তার পূর্ব থেকেই ধারণা থাকে। এছাড়া সরকারেরও এই আয়কর সম্পর্কে একটা নিশ্চিত ধারণা থাকে যে কি পরিমাণ আয় এই খাত থেকে সংগ্রহ করা যায়, তাই এই করকে বলা হয় নিশ্চিত কর। 2, প্রগতিশীলতা। আয়করকে প্রগতিশীল বলা হয় কারণ মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে এই কর প্রদানের সামর্থ্য বৃদ্ধি পেতে থাকে, যার ফলে সরকার আয় বৃদ্ধির উপর ভিত্তি করে করের পরিমাণও বৃদ্ধি করতে পারে, তাই এই করকে প্রগতিশীল বলা হয়। ন্যায় বিচার। আয়কর ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ, কারণ যার আয় যত বেশি সে বেশি পরিমাণে আয়কর প্রদান করে থাকে বা তার উপর বেশি পরিমাণে কর ধার্য করা হয়ে থাকে, আর যার আয়ের পরিমাণ কম তার উপর কর কম হারে ধার্য করা হয়ে থাকে, ফলে এখানে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। স্থিতিস্থাপকতা। আয়কর স্থিতিস্থাপক কারণ আয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে সরকার আয়ের উপর ভিত্তি করে এই করের পরিমাণও বা করের হারও বৃদ্ধি করতে পারে, অর্থাৎ সরকার রাজস্বের পরিমাণ বৃদ্ধির জন্য এই করের পরিমাণও বা করের হারও বৃদ্ধি করতে করে থাকে, তাই তাই এই করটি হচ্ছে স্থিতিস্থাপক, অর্থাৎ এর পরিবর্তন করা যায়, পরিবর্তন করে আয়ের পরিমাণ বৃদ্ধি করা যায়। উৎপাদনশীলতা, অর্থাৎ এই কর উৎপাদন বৃদ্ধি করে, অর্থাৎ সরকার সামর্থ্য, কোনো ব্যক্তির সামর্থ্য বৃদ্ধি পেলে বা অর্থনৈতিক উন্নয়নের উপর বা জনসংখ্যা বৃদ্ধির উপর ভিত্তি করে সরকার এই করের পরিমাণ হার বা পরিমাণ বা আওতা বৃদ্ধি করতে পারে, তাই এই কর উৎপাদনশীল। কর ফাঁকি হ্রাস। এই কর ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নেই বা সুযোগ নেই, ব্যক্তি তার আয়ের উপর ভিত্তি করে থাকে এই কর প্রদান করতে হয়। তাহলে আমরা শিক্ষার্থীরা অনেকগুলি বিষয় জানলাম যে এই কর একটি নিশ্চিত কর এবং এটি প্রগতিশীল, এটি ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ এবং স্থিতিস্থাপন, উৎপাদনশীল এবং কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না। মূলত এগুলি হচ্ছে প্রত্যক্ষ করেরই সুবিধাগুলো। শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন আসতে পারে যে আয়করের সুবিধাগুলো কি কি? প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় এই আয়করের সুবিধার উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন আসবে, তাই এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাকে অবশ্যই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এছাড়াও আয়করের আরো কিছু গুরুত্ব রয়েছে। মুদ্রাস্ফীতি রোধ। মুদ্রাস্ফীতি রোধের অন্যতম একটি প্রতিকার বা বিষয় হচ্ছে আয়কর, কারণ আয়ের উপর অনেক সময় মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে আয়ের উপর অধিক হারে কর ধার্য করে সরকার মুদ্রাস্ফীতি রোধ করতে পারে, তাই এটি অর্থাৎ আয়করটি হচ্ছে মুদ্রাস্ফীতি রোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে। নাগরিক চেতনা। আয়করের মাধ্যমে নাগরিকের মধ্যে একটি চেতনা বা সচেতনতা বৃদ্ধি পায়, অর্থাৎ জনগণ সরকারকে তার ব্যয় বহনের জন্য সহযোগিতা করে থাকে এবং একজন ব্যক্তি তার আয়ের উপর কি পরিমাণ কর আসলো বা কি পরিমাণ কর ধার্য করা হলো সে ব্যাপারে সচেতন থাকে এবং নির্দিষ্ট সময়ে সে তার কর প্রদান করে থাকে, তাই এতে এই আয়করের মাধ্যমে নাগরিকের মধ্যে একটি সচেতনতা বৃদ্ধি পায়। মিতব্যয়িতা। আয়কর সংগ্রহের জন্য কর্মচারীর সংখ্যা বেশি প্রয়োজন হয় না, অর্থাৎ কম সংখ্যক কর্মচারীর মাধ্যমে এই আয়কর সংগ্রহ করা যায়, তাই এই কর আদায়ে ব্যয়ের পরিমাণ কম হয়ে থাকে, তাই এটাকে মিতব্যয়িতা বলা হয়। অর্থনৈতিক কল্যাণ, অর্থাৎ আয়কর বৃদ্ধির মাধ্যমে সরকার রাজস্বের পরিমাণ বৃদ্ধি করে জনগণের কল্যাণে ব্যয় করে থাকে, অর্থাৎ উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধি
করে থাকে বা উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করে থাকে, ফলে সার্বিকভাবে অর্থনৈতিক কল্যাণ অর্জিত হয়ে থাকে। তাহলে আমরা অনেকগুলি বিষয় সম্পর্কে জানলাম, যে আয়কর অর্থাৎ প্রত্যক্ষ করে অনেকগুলি সুবিধা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা সরকারি ঋণ সম্পর্কে বিস্তারিত জানব। সরকারি ঋণ অর্থাৎ যে কোনো দেশের সরকারকে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনার জন্য, অর্থাৎ পররাষ্ট্র পরিচালনার জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বা টেকসই অর্থনীতি অর্জনের জন্য সরকারকে ব্যয় করতে হয়। আর এই ব্যয় করতে সরকারকে অনেক সময় দেশের উন্নয়নের জন্য, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে বিভিন্ন সময় ঋণ গ্রহণ করতে হয়। অর্থাৎ কর রাজস্ব বা কর বহির্ভূত উৎস থেকে যে অর্থ পাওয়া যায় বা সংগ্রহ করা যায়, তা দ্বারা সেই উন্নয়নমূলক কাজগুলো অনেক সময় পূরণ করা সম্ভব হয় না, ফলে সরকারকে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয়। অর্থাৎ সরকার বা কেন্দ্রীয় সরকার যে পরিমাণ অর্থ বিভিন্ন উৎস থেকে ধার হিসাবে গ্রহণ করে থাকে, সেটাকেই বলা হয় সরকারি ঋণ। তা সরকার তার ব্যয় নির্বাহের জন্য জনগণের নিকট থেকে, ব্যাংক ব্যবস্থার নিকট থেকে, কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে এবং বিদেশি নাগরিক, বন্ধু, দেশের সরকার, সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান হতে যে ঋণ গ্রহণ করে তাকে সরকারি ঋণ বলা হয়। মূলত সরকার দেশের অর্থনীতি চাকা সচল রাখার জন্য, অর্থনৈতিক উন্নয়ন দ্রুত করার জন্য, জনগণের কল্যাণের জন্য যখন দেশীয় অর্থের সংস্থান দ্বারা সম্ভব হয় না, তখন সরকার ঋণ গ্রহণ করে থাকে। সরকারের এই ঋণকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন মিতভার ঋণ, নিষ্ক্রিয় ঋণ এবং সক্রিয় ঋণ। মিতভার ঋণ বলতে বোঝানো হয় যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য যে ঋণটা গ্রহণ করা হয়, সেই ঋণগুলোকে বলা হয় মিতভার ঋণ। কারণ এই ঋণ থেকে কোনো ধরনের উৎপাদন, আয়, নিয়োগ বা কল্যাণ আসে না, তাই এই ধরনের ঋণকে বলা হয় মিতভার ঋণ। আর নিষ্ক্রিয় ঋণ হচ্ছে এই ধরনের ঋণ যেটি থেকে সরকারের নিষ্ক্রিয় ঋণ বলতে বলা হয় স্কুল, কলেজ, হাসপাতাল, বিনোদন কেন্দ্র এগুলো স্থাপনের জন্য যে ঋণ গ্রহণ করা হয়ে থাকে, সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় ঋণ। এগুলো থেকে প্রত্যক্ষভাবে কোনো আয় পাওয়া যায় না, কিন্তু কল্যাণ পরোক্ষভাবে সবাই উপকৃত হয় বা কল্যাণ লাভ হয়ে থাকে। সক্রিয় ঋণ শিল্প কারখানা স্থাপন বা উন্নয়নমূলক কাজের জন্য যে ঋণ গ্রহণ করা থাকে, সেগুলোকে বলা হয় সক্রিয় ঋণ। কারণ এই ঋণগুলো থেকে উৎপাদন বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়, নিয়োগ বৃদ্ধি পায় এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে, তাই এগুলিকে বলা হয় সক্রিয় ঋণ। তাহলে শিক্ষার্থীরা, আমরা সরকার কেন ঋণ গ্রহণ করে থাকে এবং সরকারের 3 প্রকার ঋণ সম্পর্কে জানলাম। তোমাদের প্রশ্ন আসতে পারে অনুধাবনে যে সরকারি ঋণ বলতে কি বোঝায় বা সরকারি ঋণ কত প্রকার। তাহলে আমরা জানলাম সরকারি ঋণ 3 প্রকার। এখন আসো আমরা সরকারি ঋণের সরকার কেন ঋণ গ্রহণ করে থাকে বা সরকারি ঋণের উদ্দেশ্যগুলো কি কি, সেই সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানব। সরকার ঋণ গ্রহণের প্রথম উদ্দেশ্য হচ্ছে আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ। আর্থসামাজিক অবকাঠামো নির্মাণের জন্য সরকার সাধারণত ঋণ গ্রহণ করে থাকে। অর্থাৎ একটি দেশের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, সব খাতের উন্নয়নের জন্য যে ঋণ গ্রহণ করে সরকার ঋণ গ্রহণ করে থাকে, বিভিন্ন এই আর্থসামাজিক কাঠামোগুলো নির্মাণের জন্য সরকার ঋণ গ্রহণ করে থাকে। তারপর জরুরি অবস্থা মোকাবেলা। জরুরি অবস্থা যখন অর্থনীতিতে যখন জরুরি অবস্থা অর্থাৎ বিভিন্ন ধরনের দুর্যোগ, যেমন জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধে এরকম অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়, সেই অবস্থাটিকে বলা হয় জরুরি অবস্থা। এরকম অবস্থা মোকাবেলা করা সরকারের বিভিন্ন
বা চিরাচরিত যে উৎস থেকে আয় সংগ্রহ করা হয় তা দ্বারা অনেক সময় সম্ভব হয় না। কারণ কর রাজস্ব বা কর বহির্ভূত রাজস্ব যখন তখন কিন্তু বাড়ানো যায় না। তখন ঋণ গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং সরকার জনগণকে ক্ষতিগ্রস্ত না করে এই নীতি বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য সরকার ঋণ গ্রহণ করে থাকে। ঘাটতি বাজেটে অর্থায়ন। দরিদ্র, উন্নয়নশীল, জনবহুল দেশগুলোতে রাষ্ট্রের বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে থাকে। উন্নত দেশেও এরূপ অবস্থা কখনো কখনো লক্ষ্য করা যায়। এরকম ঘাটতি বাজেট মোকাবেলা করার জন্য সরকার ৩ ধরনের অবস্থা বা ৩ ধরনের পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করে থাকে। যেমন কর আরোপ করে থাকে কখনো কখনো, অতিরিক্ত নতুন মুদ্রা ছাপিয়ে এই ঘাটতি বাজেটের অর্থায়নের করে থাকে, আবার ঋণ গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে। কিন্তু গণতান্ত্রিক সরকারের পক্ষে নতুন নতুন কর নীতি বাস্তবায়নে বিরোধী দল বাধা সৃষ্টি করবে এবং নতুন মুদ্রা ছাপালে মুদ্রাস্ফীতি হওয়ার ভয় থাকে। এই জন্য সবচেয়ে সহজ পন্থা হলো সরকারি ঋণ গ্রহণ, যেখানে রাজনীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে না বা মুদ্রাস্ফীতিও দেখা যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘাটতি বাজেটের অর্থায়নের একটি অন্যতম সুবিধা হলো সরকারের ঋণ। তাহলে আমরা জানলাম একটি দেশের সরকার আর এই ঋণের গ্রহণের কয়েকটি উদ্দেশ্য, যে আর্থ সামাজিক অবকাঠামো নির্মাণের জন্য সরকার ঋণ গ্রহণ করে থাকে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ, পরিবহন ইত্যাদি ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার ঋণ গ্রহণ করে থাকে। জরুরি অবস্থা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সরকার ঋণ গ্রহণ করে থাকে। ঘাটতি বাজেট অর্থের সংস্থানের জন্য সবচেয়ে বড় সহজ উপায় হচ্ছে সরকারি ঋণ গ্রহণ। এছাড়াও আরো কিছু সরকারি ঋণ গ্রহণের উদ্দেশ্য রয়েছে, যেমন সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি। সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার ঋণ গ্রহণ করে থাকে। সরকার দেশের জনগণের মাঝে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, যেমন প্রাইজ বন্ড, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, বোনাস সঞ্চয়পত্র, ওয়েজ অনার্স বন্ড ইত্যাদি বিক্রয় করে ঋণ গ্রহণ করে। এই ঋণগুলো পুনরায় দেশে বিনিয়োগ করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায়, আয় সৃষ্টি, সঞ্চয় এবং বিনিয়োগ সৃষ্টি করতে পারে সরকার। এভাবে দেশের সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধির জন্যও কিন্তু সরকার ঋণ গ্রহণ করে থাকে। উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ঋণ গ্রহণ করে থাকে। এরূপ ব্যয় বা নির্বাহের জন্য করনীতি এবং মুদ্রানীতির অপেক্ষা ঋণ নীতি অনেক বেশি সহায়ক। এভাবে সংগৃহীত অর্থ উন্নয়ন পরিকল্পনায় ব্যয়ের মাধ্যমে দেশের নিয়োগ, আয় এবং উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখে। 6. কল্যাণ সর্বোচ্চকরণ। উন্নয়নশীল দেশের সরকার সবসময় জনগণের কল্যাণ সর্বোচ্চ করতে চায়। এই জন্য বিভিন্ন ধরনের সেবাসমূহ, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, গবেষণা সহায়তা, দরিদ্র, দুস্থ বৃদ্ধদের ভাতা প্রদান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এতিমখানা ইত্যাদি জনকল্যাণমূলক কাজ করতে চায়। কিন্তু এসব ক্ষেত্রে ব্যয় করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা সহজে সংগ্রহ করা যায় না বলে সরকার অনেক সময় এগুলো স্থাপনের জন্য, এই সেবাগুলো প্রদানের জন্য ঋণ গ্রহণ করে থাকে। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য সরকার অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করে থাকে। যেমন উন্নয়নশীল এমনকি উন্নত অর্থনীতিতেও আয়, নিয়োগ, উৎপাদন এবং দাম স্তরের ক্ষেত্রে দেখা যায় উত্থান পতন খুব বেশি লক্ষ্য করা যায়। এরূপ উত্থান পতন ঠেকানোর জন্য অর্থনীতিবিদরা সরকারি ঋণকে শক্তিশালী হাতিয়ার মনে করে। অর্থাৎ মন্দাকালীন সময়ে দেশের অর্থনীতিতে তীব্র বেকার সমস্যা বিরাজ করে। এরূপ অবস্থায় করনীতি মন্দাকে আরো তীব্র বা দীর্ঘস্থায়ী করে। তখন সরকার ঋণ গ্রহণ করে। সংগৃহীত অর্থ বিনিয়োগের মাধ্যমে বেকার সমস্যাকে লাঘব করতে পারে।
ঋণ নীতি মন্দা এবং সমৃদ্ধি উভয় অবস্থাকে মোকাবেলা করতে সহায়ক। তাই সরকার ঋণ গ্রহণ করে থাকে অর্থনীতির স্থিতিশীলতা অর্জনের জন্য। এছাড়াও সরকার রাজস্ব সংগ্রহ ও ব্যয়ের মধ্যকার সময়ের ব্যবধানের সময় রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য সমাজে ধনী দরিদ্রের মধ্যে আয়ের বৈষম্য দূরীকরণ এবং যুদ্ধকালীন ব্যয় নির্বাহের জন্য অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা সরকারের ঋণ গ্রহণের উদ্দেশ্য সম্পর্কে জানলাম। এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে তোমাদের প্রয়োগ উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসবে, তাই এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই তোমরা লেখার চেষ্টা করবে। মূলত এই উদ্দেশ্যেই সরকার ঋণ গ্রহণ করে থাকে বিভিন্ন উৎস থেকে। এখন আসো আমরা সরকারি ঋণের উৎসগুলো সম্পর্কে জানবো, অর্থাৎ সরকার কোন কোন উৎস থেকে ঋণ সংগ্রহ করে থাকে সেই উৎসগুলো সম্পর্কে আমরা এখন আরো বিস্তারিত জানবো। সরকারি ঋণের উৎস প্রধানত দুটি, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটি হচ্ছে বৈদেশিক উৎস। অর্থাৎ অভ্যন্তরীণ উৎস বলতে দেশের ভিতরে অর্থাৎ দেশের অভ্যন্তরে জনগণ আর্থিক ও আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকার যে ঋণ গ্রহণ করে থাকে সেগুলিকে বলা হয় অভ্যন্তরীণ উৎস। আরেকটি হচ্ছে বৈদেশিক উৎস, অর্থাৎ বিদেশি ব্যক্তি সংস্থা বা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হতে যে ঋণ গ্রহণ করে থাকে সেগুলোকে বলা হয় বৈদেশিক উৎস। তাহলে এই অভ্যন্তরীণ উৎসগুলোর মধ্যে হচ্ছে ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ। সরকার ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বন্ড বিক্রয় করে অর্থ সংগ্রহ করে থাকে, কারণ ব্যক্তি সাধারণত অলস অর্থ দিয়ে বন্ড ক্রয় করে থাকে। এভাবে এই সংগৃহীত ঋণ সরকার আর তার ঘাটতি বাজেট পূরণে ব্যয় করতে পারে। অআর্থিক প্রতিষ্ঠান, সরকার অনেক সময় অআর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ যেমন বীমা কোম্পানি, বিনিয়োগ ট্রাস্ট, সঞ্চয় ব্যাংক ইত্যাদি এই প্রতিষ্ঠানেরও অলস অর্থ বন্ডের মাধ্যমে সংগ্রহ করতে পারে। এসব প্রতিষ্ঠানও সরকারি বন্ডে বিনিয়োগ করতে বেশি আগ্রহী, কারণ এইসব সরকারি বন্ড সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং উচ্চ তারল্যতা বিদ্যমান। তাই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো সরকারি এই বন্ডগুলো ক্রয় করতে বা সরকারি বন্ডে তাদের অলস অর্থগুলো বিনিয়োগ করতে বেশি আগ্রহী হয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক, সরকার বাণিজ্যিক ব্যাংক থেকেও অনেক ঋণ গ্রহণ করে থাকে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের সব অর্থ কিন্তু বিনিয়োগ হয় না বা অব্যবহৃত অবস্থায় অনেক অর্থ অলস পড়ে থাকে। তাই সরকার এই বাণিজ্যিক ব্যাংকে বন্ড বিক্রি করে ঋণ সংগ্রহ করতে পারে। প্রয়োজনে সরকার তার প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকট বাধ্যতামূলকভাবে বা স্বেচ্ছায় বন্ড বিক্রি করে এই ঋণ গ্রহণ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের একটি ব্যাংক। সরকার যখন ঘাটতির সম্মুখীন হয় তখন কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ গ্রহণ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের বন্ড ক্রয় করে সরকারি খাতে অর্থ জমা রাখে। তখন সরকারের চেক বহনকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অর্থ সংগ্রহের সুযোগ পায়। তাহলে আমরা শিক্ষার্থীরা অভ্যন্তরীণ যে উৎস থেকে সরকার ঋণ গ্রহণ করে থাকে সেগুলো সম্পর্কে জানলাম, যে ব্যক্তির কাছ থেকে সরকার ঋণ গ্রহণ করে বন্ডের মাধ্যমে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বন্ডের মাধ্যমে ঋণ গ্রহণ করে তার ঘাটতি বাজেট ব্যয় নির্ভর করে থাকে। বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক থেকেও কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের অলস অর্থ ও বন্ডের মাধ্যমে ঋণ হিসেবে গ্রহণ করতে পারে। এখন আসো বৈদেশিক উৎসগুলো কি কি আমরা সেগুলো জানি। বিদেশি ব্যক্তি, সরকার বিদেশি কোনো ব্যক্তির নিকট হতেও ঋণ গ্রহণ করতে পারে যদি কোনো আইনগত বাধা না থাকে। তাহলে বিদেশি ব্যক্তিও সরকারি বন্ড ক্রয় করে সরকারকে ঋণ দিতে পারে। বিদেশি সংস্থা, সরকার বিদেশি বিভিন্ন ধরনের সেবামূলক সংস্থা থেকেও ঋণ গ্রহণ করে থাকে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিশ্ব ব্যাংক, IMF, IDA, IFC, ADB, এগুলো থেকেও সরকার ঋণ গ্রহণ করতে পারে।
এসব প্রতিষ্ঠান সদস্য দেশগুলোকে বৈদেশিক বাণিজ্যের লেনদেন সমস্যা দূরীকরণে এবং সরকারি বাজেট ঘাটতি পূরণে বিভিন্ন মেয়াদী ঋণ দিয়ে থাকে। অর্থাৎ স্বল্প মেয়াদী, কখনো স্বল্প মেয়াদী, কখনো মধ্যমেয়াদী, কখনো দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। অর্থাৎ এই সমস্ত আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ বেশি হয়ে থাকে। সর্বশেষ হচ্ছে বিদেশি সরকার। সরকার অনেক সময় বাজেটের ঘাটতি পূরণের জন্য এবং উন্নয়ন পরিকল্পনার ব্যয় নির্বাহের জন্য বন্ধু দেশের সরকারের নিকট থেকে ঋণ গ্রহণ করে থাকে। এরূপ ঋণ বিভিন্ন ধরনের শর্ত সাপেক্ষে হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম যে বৈদেশিক বিভিন্ন উৎস থেকেও সরকার ঋণ গ্রহণ করে থাকে, যেমন বিদেশি কোনো ব্যক্তি থেকে, কোনো একজন একক ব্যক্তি থেকে, এবং বিদেশি বিভিন্ন সংস্থা থেকে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বিদেশি সরকারের কাছ থেকেও ঋণ গ্রহণ করে থাকে। তাহলে আমরা সরকারি ঋণের বিভিন্ন উৎস সম্পর্কে জানলাম, যে অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস। খুবই খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। তোমাদের এই বিষয়ের উপরেও কিন্তু প্রশ্ন আসবে, যে সরকারি ঋণের বিভিন্ন উৎসগুলো কি কি, অথবা কে বা উচ্চতর দক্ষতায়ও এই বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন আসতে পারে। তাই তোমরা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে বা বিষয়গুলো মনে রাখবে, তাহলে প্রশ্নের অ্যান্সার দিতে খুবই সহজ হবে। আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে আমাদের এই নবম অধ্যায় অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থার অধ্যায়টি শেষ হলো। আশা করি তোমরা এই অনলাইনের ক্লাসের মাধ্যমে কিছুটা উপকৃত হয়েছ, এবং ভাষায় প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, এগুলো একটু ভালো করে ধারণা রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে, যে কোনো প্রশ্ন আসলে গুছিয়ে লিখতে পারবে। তোমরা রেগুলার পড়াশোনা বাসায় করবে নিয়মিত, সে আশায় রইল। আমরা আগামী ক্লাসে দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। আজকের সবাইকে সবাইকে ধন্যবাদ।